হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং পরিবারের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে বলাই যায় বসন্তের বিদায় ঘণ্টা প্রায় বেজে গেছে, আর সামনেই হচ্ছে প্রবল গ্রীষ্মের দাবদাহ। এই 10-15 দিন মাত্র সময় বাকি। তার আগেই আমি আর তৃষা ঠিক করলাম কোথাও চট করে ঘুরে আসি। কলকাতায় যবে থেকে মোটামুটি বড় হয়েছি তবে থেকে দেখছি আইটিসি রয়্যাল বেঙ্গল, যা বাইরে থেকে ভীষণ রকম অ্যাপিলিং লাগে একজন কলকাতার মানুষ হিসেবেই। তাই ভাবলাম আজকে কলকাতার এই আইটিসি রয়্যাল বেঙ্গলের ভিতরে প্রবেশ করা যাক এবং আমরা কি কি দেখতে পাচ্ছি, আমাদের মোটের ওপর কি অভিজ্ঞতা হচ্ছে তা তুলে ধরবো আজকের ব্লগে। আশা করি আজকের ব্লগটা একদম যদি শেষ অবধি দেখেন তাহলে আপনারা যারা আমাদের মতো ডে ট্রিপ বা লাঞ্চ বুফে বা ডিনার বুফে করতে আসছেন তাদেরও যেরকম হেল্প হবে এবং যারা এখানে এসে একটি রাত কাটাবেন ভাবছেন তাদেরও কিছুটা সাহায্য। পৌঁছে গেছি কলকাতার অন্যতম জনপ্রিয় এবং আমার বোধহয় সবথেকে রয়্যাল হোটেলের এন্ট্রেন্সের কাছে। এই আইটিসি রয়্যাল বেঙ্গল এই হচ্ছে এন্ট্রির জায়গা। এখান থেকে গাড়ি আপনারা যারা সঙ্গে নিয়ে আসছেন ভ্যালে পার্কিংয়ের ব্যবস্থা আছে, ওনারাই করে দেবেন। আর যদি ক্যাবে আসেন তাহলে এই লেনটায় ছাড়ে, ঢোকার মুখে একটা থারা চেকিং হয় আর তারপর আপনারা ভিতরে প্রবেশ করতে পারেন। চলুন আপনাদের ঘুরে সমস্তটাই দেখাবো। আমাদের তো আজকে থাকার প্ল্যান নেই, বাফেটা নেব বলে এসছি, তো চলুন কিরম অভিজ্ঞতা হয় দেখাই। আর প্রবেশ করার পরে এটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন এবং ভিউ কি অসাধারণ, দেখুন পুরো মার্বেলের কাজ সমস্ত জায়গায়, ঢুকেই আর কি আপনাকে মন জয় করে নিতে বাধ্য। আর এই সেই সিঁড়িটা যেটা নিয়ে যে কত ইনস্টাগ্রাম রিল আর ছবি আছে তা আপনারা নিশ্চয়ই দেখেছেন। ঝাড়বাতি দিয়ে সাজানো অপূর্ব সুন্দর একটা জায়গা। আপনারা যারা এই আইটিসি রয়্যাল বেঙ্গলে ওভারনাইট স্টে করতে আসছেন তারা এই মূল অংশে প্রবেশ করে সরাসরি চলে যেতে পারেন রিসেপশন এরিয়ার দিকে। আমার এই আইটিসি রয়্যাল বেঙ্গলের সব থেকে যে সুন্দর ব্যাপারটা লাগে সেটা হচ্ছে সব কিছুর মধ্যে একটা মার্বেল টাচ আছে। মার্বেলের ফ্লোরিং, দেয়ালগুলো সাদা এবং বেজ কালারে তৈরি, সব মিলিয়ে যেন একটা আই সুদিং এফেক্ট দেয়। এইটা হচ্ছে এনাদের মেন রিসেপশন এরিয়া এবং এর পাশ দিয়েই সিঁড়ি উঠে গেছে কিন্তু এখানে রেস্তোরাঁগুলোর দিকে। কি সুন্দর ভিতরে সাজসজ্জা দেখুন। এই যে হোটেলটা, এই হোটেলটায় শুধু যে বাঙালি মানুষ যারা কলকাতায় থাকে তাদের জন্য তো এটা বানানো হয়নি, বিভিন্ন বিদেশি পর্যটক থেকে শুরু করে ভারতের অন্য জায়গার যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন যে কলকাতায় কোন হোটেল চেনেন, এই আইটিসি রয়্যাল বেঙ্গল ইজ শিওরলি দি ফার্স্ট অপশন দ্যাট দে উইল টক অ্যাবাউট। আমরা আজকে এখানে যে লাঞ্চ বাফেতে এসেছি, আজকে রেটটা একটু স্পেশাল। একজনের ট্যাক্স দিয়ে 2480 টাকা করে খরচ পড়ছে। ইউজুয়ালি কিন্তু দামটা এতটা থাকে না। আজকে এখানে একটা লাইভ মিউজিকের অ্যারেঞ্জমেন্ট আছে বলে রেটটা বেশি। আপনারা আসার আগে কল করে রেটটা কনফার্ম করে নেবেন। তবে যেটুকু শুনলাম এখন এই মার্চ মাস 2024-এ মানডে টু থার্সডে একজন মানুষের এখানে লাঞ্চ বাফে বা ডিনার বাফের খরচ হচ্ছে 1650 প্লাস ট্যাক্সেস ফ্রম মানডে টু থার্সডে। আর শুক্র থেকে রবিবার যদি আসেন সেটা পড়ে যায় হচ্ছে 1750 প্লাস ট্যাক্সেস, আর কি সামান্য একটু বেশি খরচ হয়। ওই দুজন মানুষ এলে গড়ে ধরে রাখুন 3,500 থেকে 4,000 টাকা খাবার বাবদ খরচ আছে। আজকে কিন্তু সেটা বেশ খানিকটা বেশি। প্লাস সানডে এখানে দুপুর 3:30 অবধি আপনারা লাঞ্চ অ্যাভেল করতে পারেন। আমাদের এখন অলরেডি 2টো বেজে গেছে, ওনারা বললেন প্রায় 200টার ওপর মেনু আছে, তো খেতেও সময় নেবে। এইটা হচ্ছে ওনাদের দেখুন দুটো রেস্তোরাঁর জায়গা, একটা হচ্ছে এদিকে রয়্যাল ভেগা আর এদিকে হচ্ছে দার্জিলিং লাউঞ্জ। এইদিকে হচ্ছে গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের এন্ট্রি, এটা ফার্স্ট ফ্লোরে। এখানেই কিন্তু আজকে আমাদের লাঞ্চ বাফের প্ল্যান আছে। লেটস সি হাউ থিংস শেপ আপ। আর কলকাতার বাইরে যে দর্শক বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের বলে দিই, হোটেলটা খুব সেন্ট্রালি সিচুয়েটেড। এখান থেকে কলকাতার এয়ারপোর্ট 15 কিলোমিটার, শিয়ালদা স্টেশন 5 কিলোমিটার, ধর্মতলা ধরুন 10 কিলোমিটার এবং হাওড়া এই অ্যাপ্রক্সিমেটলি 15 কিলোমিটার মতো। কলকাতার যে 3-4টে মেন ট্রানজিট পয়েন্ট, সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে আসাটা খুব ইজি। আজকে সকালেই আমি রেট জানছিলাম, এখানে যদি আপনারা শুধু একটা ব্রেকফাস্ট না নিয়ে কোনো প্ল্যান নেন তাহলে আপনাদের ওই খরচ পড়বে 9 থেকে 10,000 টাকা মতো প্রত্যেক রাত্রির জন্য, দুজন মানুষের থাকার জন্য। ব্রেকফাস্ট নিয়ে সেটা পড়ে যাবে 11,000 এবং একটা ব্রেকফাস্ট প্লাস মিল ধরুন লাঞ্চ বা ডিনার বুফে যদি নেন তাহলে সেটা আপনাদের টোটালে খরচ দাঁড়াতে পারে 13 থেকে 14,000 টাকার মতো। এটা কিন্তু এনাদের স্টার্টিং রুম প্ল্যান। এর ওপরে যতদূর ভাবতে পারেন তত অবধি আছে। আমি সব থেকে বেসিকেরটাই খোঁজ নিয়েছি, সেই জন্য সেটাই বলতে পারলাম। আর বুকিং তো যে কোনো জায়গা থেকেই সম্ভব, মেক মাই ট্রিপ হোক, গোয়াইবিবো হোক, যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা অনায়াসে অনলাইনেই বুক করতে পারেন। এবং এনাদের যেটা রিসেপশন বা কলিং নাম্বার
সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, একবার কথা বলে দেখতে পারেন বুকিং করার আগে। এই হচ্ছে আজকে আমার আর তৃষার বসবার জায়গা, এটা ওনারা ডেডিকেট করেছেন আমাদের জন্য, এটা 2 সিটার। আর এই গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন কত বড় সেটা আমি জানি না ভিডিওতে বোঝাতে পারছি কিনা। আমরা একটা কর্নারে আছি, আমি যদি আস্তে আস্তে ক্যামেরাটা ঘোরাই বুঝতে পারবেন যে এটার শেষ মাথাটা প্রায় দেখাই যাচ্ছে না। এই গোটা মিডিলের যে অংশটা সবকটাই কিন্তু বাফের জন্য ডেজিগনেটেড এরিয়া, এবং যেরকম বললাম এইখানের বাফেতে 200টার ওপর মেনু আছে। এখানে এতগুলো কাউন্টার, লিটারালি মানে আমি কনফিউজ যে কোথা থেকে শুরু করব। একটা ভেজের তো ডেডিকেটেড অংশ আছে, স্ন্যাক্সের আলাদা কাউন্টার আছে, ডেজার্টের আলাদা কাউন্টার আছে। তবে এখানে একটা জিনিস যেটা এসেই আমি বুঝতে পারলাম যে আপনাকে টেক কেয়ার বা অ্যাটেন্ড করার মতো লোক সেরমভাবে নেই, আপনাকে নিজেরটা নিজেই বুঝতে হবে। আচ্ছা, এই ফাইনালি তৃষা কিন্তু আবার আমার ব্লগে। আপনারা নৈনিতাল সিরিজটা দেখে আমাকে বারবার বলেছেন তৃষা যায়নি, তৃষা যায়নি, তাই জন্য তৃষাকে নিয়ে আমি তড়িঘড়ি আর একটা নতুন ব্লগ আনলাম যাতে আপনাদের ভালো লাগে। তৃষা, নিজের চ্যানেলে নিজে ফিরে এসে কেমন লাগছে? আমি সব ব্লগে থাকতে পারি না, আর ইন ফিউচারও হয়তো সব ব্লগে থাকতে পারবো না, তারপরে এটা নয় যে আপনারা দেখবেন না, প্লিজ দেখুন, সবাই দেখুন। সেটাই। আর হ্যাঁ, আমি এখন যেটাই বলি যে এই চ্যানেলটা কিন্তু ধীরে ধীরে এখন বলতে পারি তৃষারই চ্যানেল হয়ে গেছে। আমরা বহু মানুষ আপনারা তৃষাকে স্নেহ করেন, একটা ভালো লাগার চোখে দেখেন, তো সেই জন্য আর কি তৃষাকে নিয়ে এই ব্লগটা করা। আমরা দেখুন বারবারই যেটা বলছি, কেউ ফুড ব্লগার নই, তবে আমরা আমাদের মতো একটা ইম্পার্শিয়াল রিভিউ দেওয়ার চেষ্টা করব, কারণ প্রায় 2500 টাকা খরচ করছি একটা হাফ বেলা খাওয়ার জন্য প্রতি লোক, প্লাস এতে কোনো ওয়েলকাম ড্রিঙ্ক নেই, এবং যেরকম দেখতেই পাচ্ছেন খাবার অপশান প্রচুর। আর আমরা তো অত খাবারের বুঝিও না, ফ্র্যাঙ্কলি আমি আর তৃষা, আমরা খুব সাদামাটা খাবার খেয়ে অভ্যস্ত, সমস্ত কিছুর নামও আমি সত্যি কথা জানি না, তো আমাদের ঠিক কি অভিজ্ঞতা হচ্ছে সেটা তুলে ধরবো। আমার প্লেটটা লিটারালি এটা 5 মেশালি হয়েছে। এখানে আমি যেরকম দেখছেন স্টার্টারের সেকশনটাতে গিয়েছিলাম, পিৎজা, বারবিকিউ চিকেন, ফিশের প্রিপারেশন, একটা সয়াবিনের প্রিপারেশন ছিল, কিছু পটেটো চিপস, এইগুলো আমরা প্রথমে নিয়েছি। আমাদের যেটা একটু দুজনেরই খুব সারপ্রাইজিং লাগলো, তাই তো তৃষা, যে এই যে 2480 টাকা থেকে আমাদের কিন্তু কোনো ওয়েলকাম ড্রিঙ্ক আমাদের বলা হলো না। তৃষা কনফার্ম করছিল কোনো কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক নেই। এই যে ভাবুন আমরা প্রায় 2500 টাকা দিচ্ছি, এর বাদেও আপনাকে যদি মকটেল বা কোল্ড ড্রিঙ্ক নিতে হয় সেটা নিজস্ব টাকা দিয়ে। চলুন একবার তৃষার থেকে জানি ও স্টার্টার কেমন লাগলো খেয়ে। তৃষা, দারুণ, খাবারের প্রত্যেকটা টেস্ট বেশ ভালো। তুই এখন কি খাচ্ছিস? আমি মোমো দেখে লোভ সামলাতে পারি না, আমি দেখলাম কেউ খাচ্ছে, তো আমি ভাবছি মোমো আছে যখন, চলো লেটস ট্রাই। আমারও স্টার্টারের স্বাদ খুব একটা মন্দ লাগেনি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমি প্রায় 7-8 রকম আইটেম খেলাম, অল অফ দেম ওয়্যার টেস্টি। নিজেদের জন্য একটা কোক অর্ডার করলাম, এত কিছু নইলে খেয়ে নামানো সম্ভব না। আর মেন কোর্সে আমি চলে গেলাম। মেন কোর্সে আমি নিয়েছি চিকেন বিরিয়ানি, মাটন সুক্কা আর হচ্ছে চিকেন বাটার মশালা। এর বাদে কিন্তু মাটন বিরিয়ানি আর একটা কিমার আইটেমও আছে, মানে এটাই হচ্ছে মূল খাবারের অংশ আর কি। এছাড়া দেখুন মূল এই যে 200টা পদ ওনাদের আছে, তার প্রাইমারিলি দ্য হেভি লিফটিং ইজ ডান বাই দ্য স্টার্টার্স অ্যান্ড দ্য ডেজার্ট এরিয়া ন্যাচারালি। এছাড়া লাউ চিংড়ি, পার্শে মাছের ঝোলও ছিল, সেটা আমি আপাতত নিইনি। মেন কোর্স খাওয়া শুরু হলো, বলতেই হয় এখানে খাবারের স্বাদ দারুণ। মানে বিরিয়ানি আমার খুব ব্যক্তিগতভাবে প্রিয় আইটেম আর কি। এত ভালো খেতে, এত সাটেল, খুব একটা রিচও নয়, একটা সেই যে গন্ধ থাকে সেই ব্যাপারটাও নেই। আমি যে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম, চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়েছিল, খুব ডেলিকেট ছিল পিসটা, খুব খুব ভালো। আমরা সেদিন যখন এখানে লাঞ্চ বাফে করতে গিয়েছিলাম, লাইভ মিউজিকের প্রেজেন্স যেন ওভারঅল এখানের পরিবেশটাকে আরও প্রাণোচ্ছল করে তুলেছিল। এখানের ওভারঅল সাজসজ্জা, লোকজনের ব্যবহার
কিংবা খাবার দাবারের নানার মেনুর ভেরিয়েশন আমার আর তৃষার এই ওভারঅল এক্সপিরিয়েন্সটাকে খুব ফুলফিলিং করে তুলছিল। পার্ট 2 অফ মেন কোর্স এবার এনেছি হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেনের কাবাব। কাবাব কিন্তু মাটন, চিকেন, পনির আর আরও একটা সম্ভবত অন্য কোনো পদ ছিল, এক্ষুনি মাথায় আসছে না। 4টে কাবাবই ছিল। আর এর বাদে আপনারা মোটামুটি ননভেজে যা যা দেখলেন ইকুইভ্যালেন্ট নাম্বার অফ আইটেমস আছে কিন্তু মানে ভেজের সেকশনেও, সেটা এরপর আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে ভেজের কাউন্টার, এটা একটু দেখিয়ে দিই কি কি আছে। একদম বেগুন ভাজা থেকে পাঁপড় থেকে শুরু করে ভেজ বিরিয়ানি থেকে সমস্ত কিছু। এই দেখুন, এখানে আছে ভেজ বিরিয়ানি, হোয়াইট রাইস, গোবিন্দভোগ চাল, ডাল মাখানি, পনিরের আইটেম, কুমড়োর ছক্কা, মানে কিছু কিছু কিন্তু বাঙালি আইটেমও আছে। তাছাড়া প্লেন কার্ড, প্লেন রায়তা, মিক্সড রায়তা। আর এদিকে হচ্ছে ফুচকা টুচকার কাউন্টারটা। এবার আসি শেষ পাতে মিষ্টির গল্পে। গাজরের হালুয়া থেকে শুরু করে মাখা সন্দেশ, বেলজিয়াম চকলেট পুডিং থেকে শুরু করে নলেন গুড়ের মিষ্টি, যত রকম মিষ্টি মোটামুটি একজন বাঙালি মানুষ মাথায় আনতে পারেন তার সমস্ত কিছুর সম্ভার ছিল হচ্ছে এখানের ডেজার্ট কাউন্টারটায়। অন্তত যা দেখে বুঝলাম, একদম এক্স্যাক্টলি না গুললেও অন্তত 15 থেকে 20 রকম ভেরিয়েশন তো ছিলই। সত্যি কথা বলতে ইচ্ছে করলেও এই সমস্ত কিছু একবারে খেয়ে দেখা একটা অসম্ভব ব্যাপার। এবং এর আগে যদি আপনি স্টার্টার বা মেন কোর্স খেয়ে অনেকটা ফুল থাকেন, তাহলে তো এই কাজটা আরও কঠিন হয়ে ওঠে। তৃষা, ডেজার্টের মধ্যে কোনটা বেস্ট লাগলো? বেলজিয়ান চকলেট পুডিং। এই যে জিনিসটা, এইটা সবাই নেই নাম করছে, তৃষাও তাই বলছে। এখন আমি সত্যি কথা বলতে মিষ্টি খাওয়া অনেক কমিয়ে দিয়েছি নানা রকম ফিজিক্যাল লিমিটেশনসের জন্য, কিন্তু এখানে এসে লোভ সামলাতে পারলাম না। যেরকম দেখালাম তাই তো তৃষা 30-35 রকম মিষ্টি আছে, সবকটাই কোনটা ছেড়ে কোনটা খাবো। আমি নিয়েছি হচ্ছে একটা পায়েস, শ্রীখণ্ড, বেলজিয়াম চকলেট পুডিং, গাজরের হালুয়া, আর এটা হচ্ছে একটা মাখা সন্দেশ। এর বাদেও আরো অন্তত 25 রকম তো আছেই, যেগুলো আমার ছুঁয়েও দেখা হবে না আর কি। তৃষা, লাঞ্চ বাফে 10-এর মধ্যে কত নম্বর দিবি? ওভারঅল কি অভিজ্ঞতা, কি ভালো লাগলো, কি খারাপ লাগলো? আচ্ছা, 9। আমিও 10-এর মধ্যে 9 নম্বর দেবো। বিশেষ একটা কিছু খাবারের দিকে খুঁত ধরতে পারিনি, তবে আমার মনে হয়েছিল হ্যাঁ প্রাইসি, আর আরেকটা হচ্ছে যে সবাই যে খুব ওয়েলকামিং সেটা কি লাগলো আমার সেটা মনে হলো না। মানে আমার মনে হলো স্টাফেরা একটু বেশি সিরিয়াস আর কি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি আর তৃষা পায়ে পায়ে একটু ঘুরে দেখি আইটিসি রয়্যাল বেঙ্গলের নানা আনাচ কানাচ, এবং ওনাদের এক স্টাফকে রিকোয়েস্ট করে বলি যে ওনাদের কমন এরিয়াগুলো ঘুরে দেখাতে। কমন এরিয়া ইন দ্য সেন্স ওনাদের যেখানে স্পা আছে, স্যালন আছে, সুইমিং পুল, সেগুলো। আনফর্চুনেটলি আমরা যেদিন গেছিলাম সেদিনকে ওনাদের সমস্ত রুম সোল্ড আউট ছিল, তাই কোনো রুমের ভিতরে প্রবেশ করে সেখানের ভিডিও বানানোর সুযোগ হয়নি, এবং সেটা কোথাও হয়তো কিছুটা আনএথিক্যালও, কারণ আমরা সেখানে থাকছি না যখন, সেখানের ভিডিও নয় নাই থাকলো। পরে কখনো যদি কোনো দিন আসার সুযোগ হয় তখন আমরা দেখাবো। প্রথমেই দেখুন, এটা হচ্ছে গেস্টদের ইউজ করার জন্য একটি মাল্টি জিম। কোনো বড় জিমের থেকে কোনো অংশে কম নয়। এত রকম ফ্যাসিলিটিস, এত রকম মেশিন, এত রকম ওয়েট, যে কোনো কেউ এসে কিন্তু এখানে শরীরচর্চা অনায়াসে করে নিতে পারে। আর এরপর মূল যে অংশটা, যেটার জন্য বোধহয় অনেকে এই হোটেলটি বেছে নিয়ে থাকেন, সেটা হচ্ছে ওনাদের এই বাইরের অংশটা, গার্ডেন এবং সুইমিং পুল এরিয়া। এটা হচ্ছে কিডস পুল এরিয়া, আর তাকে ঘিরে পাশে হচ্ছে লাগোয়া বড়দের ব্যবহার করবার মতো সুইমিং পুল। এই জায়গাটাই বোধহয় গোটা আইটিসি রয়্যাল বেঙ্গলের সবথেকে সুন্দর এরিয়া। এরকম আরও নানান জায়গা দেখলাম এবং মোটের ওপর একটা দারুণ দিন কাটালাম আইটিসি রয়্যাল বেঙ্গলে। আশা করি আজকের ভিডিওটা এনজয় করেছেন, এবং কিছু যদি ভালো লেগে থাকে তাহলে শেষ করে দেওয়ার আগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসছি একটা নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই।